দুপুরের সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কর্মসূচি পণ্ড হয়েছে পুলিশি বাধায়, শাহবাগে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড। ভারতের আদানি পাওয়ার বিদ্যুৎ বন্ধের যে হুমকি দিয়েছে তা মোকাবেলায় এখনো করণীয় নির্ধারণ করতে পারেনি সরকার। দেশের বিভিন্ন জেলায় বিএনপির সভা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী, রায়পুরায় রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা। গেল ৩ নভেম্বর বিএনপি প্রার্থী ঘোষণার পর এবার শুনবেন বিস্তারিত। জল কামানে ছত্রভঙ্গ হয়ে পড়েন শিক্ষকরা। এতে আহত হয়েছেন শিক্ষক ও পুলিশের কয়েকজন সদস্য। ১০ম গ্রেডে বেতনসহ ৩ দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগের দিকে যাওয়ার সময় বাধা দেয় পুলিশ। পরে শহীদ মিনার থেকে আগামীকাল সারা দেশে কর্মবিরতির ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষকরা। ৩ দফা দাবিতে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। ১০ম গ্রেডে বেতন নির্ধারণ, ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড সমস্যার সমাধান ও শতভাগ বিভাগীয় পদোন্নতি বাস্তবায়ন তাদের দাবি। কিছু সময়ের মধ্যেই ওরা আমাদের অতর্কিতভাবে হামলা করে, আমাদের উপরে বোমা নিক্ষেপ করে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং আমাদের উপরে লাঠিচার্জ করে। থেকে তার আবার এগেইনস্টে গ্রুপ আছে, তার যায় না, তারা দেখি ব্যারিকেড ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করলো। তো এই সময় তখনই তো আমাদের সাথে লাগলো। তাছাড়া তার আগে তো একেবারে শান্তিপূর্ণ ছিল, খুবই ভালো ছিল। বিবেচনা করে এ নিয়ে অবস্থান জানাবে বাংলাদেশ। ৪৯৬ মিলিয়ন মার্কিন ডলার পাওনা দাবি করে ১ সপ্তাহের মধ্যে তা পরিশোধের আলটিমেটাম দিয়েছে আদানি গ্রুপ। যদিও এই পাওনার বড় একটি অংশকে আগে থেকেই বিরোধপূর্ণ বলে আসছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি। ভোক্তা অধিকার সংগঠন ক্যাব বলছে আদানির সাথে সই হওয়া চুক্তি অসম, দেশের স্বার্থবিরোধী। অন্তর্বর্তী সরকার এখনও এটি বাতিল না করায় প্রশ্ন তুলেছে ক্যাব। ধারণা করা হচ্ছে ১১ নভেম্বরের আগেই আদানি পাওয়ারকে আনুষ্ঠানিকভাবে নিজেদের অবস্থান স্পষ্ট করবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি। ওই মতো রাইট নাও আমরা একটু নিজেরা আগে আলাপ আলোচনা করতেছি, নিজেরা ওয়ার্ক করতেছি, তো তার আগে এই মুহূর্তে কিছু করতে চাই না। আদানির ওইটা নিয়ে স্যার কিছু ঠিকঠাক করতে পারলেন? মানে আমরা পেমেন্ট করব নাকি বিকল্প করব না আদালতে যাব? এখনো সিদ্ধান্ত হচ্ছে বছরের মুখ পার হয়ে গেছে, ১.৫ বছর পার হয়ে গেছে, সরকার কিছুই করতে পারে। জনস্বার্থে ক্যাবকে দায়ী করতে হবে, অথবা অন্য কেউ জনস্বার্থে দেশের যে কোনো নাগরিক আদালতে করে ইলেকশন বাতিল হতে পারে। রায়পুর আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। তিনি বলেন, যুব সমাজ যাতে বিপদগামী না হয়, তারা যেন মাদক সেবী না হয়, তার জন্য প্রতিটি পরিবারকে নজর রাখতে হবে। গাজীপুর মহানগরের কোনাবাড়িতে কেবি রোড বণিক সমিতির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে নবগঠিত কমিটির সভাপতি ডাক্তার জিল্লুর রহমানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোনাবাড়ি মেট্রো থানা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সাধারণ সম্পাদক আলহাজ সাজ্জাদুর রহমান মামুন এবং সাধারণ সম্পাদক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাটোরের সিংড়ায় বিএনপির উদ্যোগে শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। বিকেলে নাটোর ৩ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আনোয়ারুল ইসলাম আনুর কর্মী সমর্থকদের উদ্যোগে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কোর্ট মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণে সম্প্রীতি সমাবেশ করেছেন নারায়ণগঞ্জ ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান। তিনি বলেন, বিগত সরকারের আমলে জনগণ ভোট দিতে পারেনি। বিএনপি ধোঁকা দিয়ে ভোট আদায় করার দল নয়। জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েই নির্বাচিত করবেন বলেও জানান তিনি।
জাতীয় সিপাহী বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মাদারীপুর 1 আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীর নেতৃত্বে গণসংযোগ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। একই দিন উপজেলা বিএনপির উদ্যোগেও পৃথক র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, জনগণের ভালোবাসাই সবচেয়ে বড় শক্তি। দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান নেতাকর্মীরা। শনিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের তারুয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল একটি সভা আয়োজন করে। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। এ সময় তিনি বলেন, দীর্ঘ 17 বছর সংগ্রাম করেছে ও ত্যাগ স্বীকার করেছে বিএনপি। আগামীর রাজনীতি নির্ধারিত হবে জনগণের সিদ্ধান্ত অনুযায়ী। গেল 3 নভেম্বর বিএনপি প্রার্থী ঘোষণার পর রাতেই সাতক্ষীরা 3 আসনের নলতায় শুরু হয় বিক্ষোভ। পরদিন নলতা ও কালীগঞ্জ সদরে সকাল থেকে সন্ধ্যা সড়কে চলে বিক্ষোভ। একটাই দাবি, ডাক্তার শহীদুল আলমের মনোনয়ন। ডাক্তার শহীদুল ভাই যদি আমাদের এখানে আসে তাহলে আমরা ইনশাআল্লাহ দেশনায়ক তারেক রহমানকে এই আসনটা উপহার দিতে পারবো। তার নমিনেশন নেওয়ার জন্য আমরা এই রাজপথে নেমেছি। যতদিন পর্যন্ত না দেবে ততদিন আমরা এই রাজপথেই থাকবো। আমরা জনগণ তার প্রিয় হইয়া তার জন্য আজকে রাজপথে আইছি। প্রার্থী বদলাতে বিক্ষোভ, মানববন্ধন, কালো পতাকা মিছিল সহ লাগাতার কর্মসূচি পালন করছে এক পক্ষ। দাবি পূরণ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ডাক্তার শহীদুল আলমের অনুসারীরা। সবশেষ গণপদত্যাগ কর্মসূচিরও ঘোষণা রয়েছে তাদের। এই অঞ্চলের গণমানুষের জননেতা, যার হাতে ধানের শীষ প্রতীক দিয়ে জয়যুক্ত হবেন, তিনি হচ্ছেন ডাক্তার শহীদুল আলম। সুস্থ তদন্তের মাধ্যমে ডাক্তার শহীদুল আলম এখানে মনোনয়ন পাবেন। সেক্ষেত্রে যদি আমরা না পাই, আমাদের যে পূর্ব কর্মসূচি সেই হিসেবে হয়তো আমরা গণহারে পদত্যাগ করতে পারি। 6 নভেম্বর ছিল দুপক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি। এক পাশে কালো পতাকা নিয়ে বিক্ষোভ, অন্য পাশে ধানের শীষকে বিজয়ী করতে গণমিছিল। এতে দেখা দেয় উত্তেজনা, মাঝখানে অবস্থান নেয় পুলিশ। মনোনয়নপ্রাপ্ত ও মনোনয়ন বঞ্চিত 2 হেভিওয়েট নেতার কাছে প্রশ্ন ছিল, এই পরিস্থিতির সমাধান কি? ভাই ডক্টর শহীদুল আলম সাহেব নির্বাহী কমিটির সদস্য, আমি প্রাক্তন এমপি, আবার জাতীয় নির্বাহী কমিটির সদস্য। আমাদের সাথে সম্পর্ক খুবই ভালো। বিচ্ছিন্নভাবে কিছু কর্মী না বুঝে রাজনৈতিক ব্যাপারে তাদের জ্ঞানের অভাবের কারণে হয়তো বিচ্ছিন্ন কিছু করেছে, এটা আর করবে না আশা করি। এবং আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের কাছে আবেদন করতে হয়েছে তারা তাদের প্রার্থী বিষয়ে তিনটি গণমানুষের দাবি দেওয়া অবশ্যই নেতৃত্ব মূল্যায়ন করবেন। দুপক্ষের উত্তেজনাকর পরিস্থিতিতে বাড়ছে উদ্বেগ, উৎকণ্ঠা। আসছে নির্বাচনে পড়তে পারে প্রভাব। সংঘাত সংঘর্ষেরও আশঙ্কা করছেন তারা। নমিশন না দেন তাহলে লোক মারামারি করে দেশ উচ্ছন্ন হয়ে যাবে স্যার। মিটিং মিছিল করতেছে, এই মিটিং মিছিলটা চলমান থাকে তাহলে আমার দলীয়ভাবে আমরাও পিছিয়ে পড়বো। দেখা যাচ্ছে আমাদের বিপক্ষ যে দল আছে তারাও কিন্তু সুযোগ নেওয়ার একটা চেষ্টা করবে।